মাত্র কয়েক ঘন্টা আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। প্রশ্ন উঠে গেছে, আবার কি শুরু হতে চলেছে মহাযুদ্ধ? আর এতে কি এবার জড়িয়ে পড়বে গোটা বিশ্ব? আবার কি দেখা দেবে ভয়াবহ তেলের সংকট? চীন কি বিষয়টি হালকাভাবে নেবে, নাকি তারাও ছেড়ে কথা বলবে না ট্রাম্পকে? আর রাষ্ট্রসংঘই বা এর প্রতিক্রিয়া কিভাবে দিচ্ছে? ঘোষণাটা কি? মাত্র কয়েক ঘন্টা আগে 13ই জুলাই ফক্স নিউজের একটা ফোন ইন সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমরা হরমুজ প্রণালী নিজেদের কাছেই রাখব, আমরাই সম্ভবত এটা পরিচালনা করব, আমরা হয়ে উঠব প্রণালীর গার্ডিয়ান, হয়তো আমরা একে বলবো গার্ডিয়ান এঞ্জেল। আর এর কিছুক্ষণ পরেই ট্রাম্পের নিজস্ব সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে এলো আসল ঘোষণাটি। আমেরিকা এখন থেকে পরিচিত হবে দ্য গার্ডিয়ান অব দ্য হরমুজ স্ট্রেট এই নামে। কিন্তু আসল কথাটা এলো এর একটু পরেই। আমেরিকা এর বিনিময়ে সব কার্গোর উপর 20% কর বসাবে। ট্রাম্পের যুক্তি, নিরাপত্তা দিতে খরচ তো লাগবেই। ট্রাম্প জানিয়েছেন এই প্রক্রিয়া শুরু হবে অবিলম্বে। আর এর প্রায় সঙ্গে সঙ্গেই মার্কিন নৌবাহিনী জানিয়ে দিল 14ই জুলাই বিকেল 4টে থেকে ইরানের সব বন্দর এবং উপকূলীয় এলাকায় এই অবরোধ কার্যকর হবে। সব জাহাজকে সতর্ক করা হলো নির্ধারিত সময়ের মধ্যে এলাকা ছেড়ে চলে যেতে। তাহলে কি পুরোদস্তুর যুদ্ধ আবার ফিরছে? ট্রাম্প আবার আগুন জ্বালিয়ে দিলেন গোটা বিশ্বে, ফের আগুন লাগালেন আমার আপনার মেহনতের উপার্জনেও। কারণ শুধু মুখের কথাই নয়, এই ঘোষণার কিছুক্ষণ পরেই আমেরিকা নতুন করে ইরানে হামলা চালিয়েছে। ইরানও পাল্টা জানিয়েছে তারা বাহরাইন, কুয়েত, ওমান আর জর্ডনের মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত করেছে। মানে গত জুনে সই হওয়া যুদ্ধবিরতি এখন কার্যত আবর্জনার বাক্সে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র স্পষ্ট বলে দিয়েছেন, আগেও সতর্ক করেছি, এখনও করছি, আমেরিকাকে হরমুজ প্রণালী পরিচালনায় হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো বাধার জবাব জোরালোভাবে দেবে। আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি অবশ্য অন্য পথ নিয়েছেন। রাগ নয়, বিদ্রূপের পথ। তিনি এক্সে লিখেছেন, ট্রাম্প ঠিকই বলেছেন, নিরাপদ যাতায়াত নিশ্চিত করলে প্রতিদান তো পাওয়াই উচিত। সঙ্গে জুড়ে দিয়েছেন আর একটা কথা, ইরান বরাবরই প্রণালীর গার্ডিয়ান ছিল, চিরকাল থাকবে। তারপর দর কষাকষির ভঙ্গিতে বললেন, 20% তো অনেক বেশি, আমরা ন্যায্য নেব। আসুন আজকের এই এপিসোডে পুরো বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে কি কি তোলপাড় চলছে তা জানার চেষ্টা করি। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। মাত্র একদিন আগেই আমেরিকা এবং ইরানের মধ্যে 11 ঘন্টার একটা বৈঠক হয়েছিল। ট্রাম্পের কথায় সব বিষয়ে সমঝোতাও হয়ে গিয়েছিল। কিন্তু বৈঠক শেষে ইরানিরা ফোন করে জানায় তাদের কিছু পরিবর্তন দরকার। ট্রাম্প নাকি বিরক্ত হয়ে বলেন, পরিবর্তন? আমরা কোনো পরিবর্তন করব না। তাহলে কি এবার এই যুদ্ধে জড়িয়ে পড়তে চলেছে সব পক্ষ? এই প্রশ্নের উত্তরটা উদ্বেগজনক। কারণ এই সিদ্ধান্তে সবচেয়ে বড় ধাক্কা লাগছে সেই সব দেশগুলোর যাদের সঙ্গে এ নিয়ে কোনো আলোচনাই হয়নি। উপসাগরীয় অঞ্চলের এক সূত্রকে উদ্ধৃত করে আমেরিকার একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, ট্রাম্প প্রশাসন এই টোলের বিষয়ে এখনো পর্যন্ত তার মিত্রদের সঙ্গেও কোনো কথা বলেনি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, কাতার কেউই জানতো না এরকম একটা সিদ্ধান্ত নিতে চলেছেন ট্রাম্প। এর আগেও সংযুক্ত আরব আমিরশাহী যুদ্ধবিরতি নিয়ে কড়া প্রশ্ন তুলেছিল। তাদের ভাষায় সৌজন্যের যুগ শেষ হয়ে গেছে। এখন নতুন করে এই একতরফা ঘোষণা উপসাগরীয় দেশগুলোর মধ্যে নতুন করে অস্বস্তি তৈরি করেছে। কারণ এই প্রণালী দিয়ে তাদেরও তেল রপ্তানি হয়। বোঝাটা শেষ পর্যন্ত তাদের ঘাড়েই কি এসে পড়বে? এই প্রণালী দিয়ে ইউরোপের গ্যাস, তেল এবং সারের একটা বড় অংশ আসে। 20% টোল বসলে প্রতি ব্যারেলে প্রায় $16 করে বাড়তি খরচ যোগ হবে। আর এটা ইউরোপের মানুষদের উপরই চাপবে, যেমন তা চাপবে আমাদের মতো দেশেও। আর তাই সংক্ষেপে বলা যায়, ইউরোপ আইনি এবং কূটনৈতিকভাবে ট্রাম্পের বিপক্ষে দাঁড়িয়েছে।
তাকে সামরিক সাহায্য দেওয়া বন্ধ করেছে, কিন্তু এই সিদ্ধান্তের পরে অর্থনৈতিক ক্ষতি থেকে তাদের বাঁচার কোনো উপায় নেই। আর আমেরিকার নিজেদের ভেতরেও কিন্তু এ ব্যাপারে ঐক্যমত্য নেই। আমেরিকার সেনেট এক পর্যায়ে 50-48 ভোটে একটা প্রস্তাব পাশ করেছিল। সেই প্রস্তাবে ট্রাম্পকে ইরান সংঘাত থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। ট্রাম্পের দলের 4 জন রিপাবলিকান সেনেটর সুজান কলিন্স, বিল ক্যাসিডি, লিসা মুরকাউস্কি এবং র্যান্ড পল ডেমোক্র্যাটদের সঙ্গে হাত মিলিয়ে ট্রাম্পের বিপক্ষে ভোট দেন। সেনেটের নেতা চাক সুমার বলেছিলেন, এই যুদ্ধ আমেরিকার ইতিহাসে সবচেয়ে খারাপ সামরিক ও পররাষ্ট্রনীতির সিদ্ধান্তগুলোর মধ্যে একটা। সেনেটর কোরি বুকার সতর্ক করেছিলেন, দুই দলই যুদ্ধ ক্ষমতার প্রশ্নে নির্লিপ্ত আচরণ করছে, আর এই নির্লিপ্ততা ভবিষ্যতে কিউবা বা উত্তর কোরিয়ার মতো দেশেও একতরফা হামলার সাহস যোগাতে পারে। তবে সব ডেমোক্র্যাট একমত নন। সেনেটর জন ফেটারমান বারবার নিজের দল থেকে সরে গিয়ে যুদ্ধ ক্ষমতার প্রস্তাব আটকাতে রিপাবলিকানদের সঙ্গী হয়েছেন। মানে তিনি ইসরায়েলি লবির হয়ে কাজ করছেন। মানে এই সংকট শুধু আমেরিকা এবং ইরানের মধ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়তে চলেছে উপসাগরীয় বিশ্ব, ইউরোপের বাজার এবং এশিয়ার অর্থনীতি সবার উপরে। তাহলে তেল সংকট কি আবার ফিরছে? উত্তরটা একেবারে স্পষ্ট। ট্রাম্পের ঘোষণার পরপরই ব্রেন্ট ক্রুডের দাম লাফিয়ে উঠেছে 9.6%। বন্ধ হয়েছে ব্যারেল প্রতি $83.30। এটা 2020 সালের মে মাসের পর সবচেয়ে বড় একদিনের দাম বৃদ্ধি। WTI ক্রুডও বেড়েছে প্রায় সমান হারে, আর শেয়ার বাজারের সূচক একসঙ্গে পড়েছে। তথ্য বলছে, যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে 138টি জাহাজ হরমুজ প্রণালী পার হতো। রবিবার গেছে মাত্র 6টি। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের প্রায় 1 বিলিয়ন ব্যারেল মজুদ তেল এখন নিঃশেষের পথে। নতুন করে তা পূরণ করা যাচ্ছে না। বন্ধ থাকা শোধনাগারগুলো এখনো চালু করা যায়নি। এখন প্রশ্ন, চীন কি বিষয়টি হালকাভাবে নেবে? তারা কি ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়াবে নাকি চুপ করে থাকবে? চীনের অবস্থান এখনো পর্যন্ত সরাসরি সংঘাতের নয়, কিন্তু তারা নিষ্ক্রিয় হয়েও বসে নেই। বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে চীন এতদিন আমদানি অনেকটাই কমিয়ে রেখেছিল, কিন্তু সাম্প্রতিক তথ্য বলছে চীনের শোধনাগারগুলো ফের আমদানি বাড়াচ্ছে, অর্থাৎ তারা বাজারে সক্রিয়ভাবে ফিরছে। আগে চীনের পররাষ্ট্র মন্ত্রক স্পষ্ট বলেছিল, বল প্রয়োগ কোনো সমাধান নয়, আলোচনাই একমাত্র ঠিক পথ। এই সংঘাত কখনোই হওয়া উচিত ছিল না এবং এর দ্রুত সমাধান করাও দরকার আমেরিকা, ইরান এবং আঞ্চলিক দেশগুলো এবং গোটা বিশ্বের স্বার্থে। এমনকি ট্রাম্প নিজেও একসময় স্বীকার করেছিলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও চান প্রণালী খুলে যাক। অর্থাৎ চীন সরাসরি ট্রাম্পের বিরুদ্ধে গলা তোলেনি, কিন্তু তারা নিজেদের স্বার্থ 16 আনা বুঝে নিয়েছে। যুদ্ধের সময় তারা ইরানের পাশেও দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, তেলের বাজারে চীনের আচরণই ঠিক করে তেলের দাম কতটা বাড়বে বা কমবে। তাদের কথা, চীনই আসলে বাজারের অদৃশ্য হাত, যারা নিজেদের আমদানি কমিয়ে বা বাড়িয়ে দামের ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে। ট্রাম্পের এই নতুন টোল ঘোষণা এখন সেই ভারসাম্যকেই নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলে দিল। রাষ্ট্রসংঘের অবস্থান এখানে সবচেয়ে স্পষ্ট এবং কঠোর। তাদের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা, সংক্ষেপে IMO, ট্রাম্পের এই পোস্টের পর বিবৃতি দিয়েছে। তারা বলেছে, তাদের অবস্থান বরাবরই এক, আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য ব্যবহৃত প্রণালীতে কোনো ফি বসানোর তারা ঘোর বিরোধী। তাদের কথায়, শুধু প্রণালী পার হওয়ার জন্য বাধ্যতামূলক টোল চাপানোর কোনো আইনি ভিত্তিই নেই। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, এই একই কথা কিছুদিন আগেই বলেছিলেন আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছিলেন, কোনো দেশ আন্তর্জাতিক জলপথে টোল বা ফি বসাতে পারে না, এটাই আন্তর্জাতিক আইন। আর আজ সেই আমেরিকাই নিজেদের নীতি উল্টে দিল।